বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায়াবর্ষ আছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পিসিসির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ, ডানে রয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মাতলুব আহমদ, আপনাকে বিশেষভাবে স্বাগত, কারণ প্রেসিডেন্ট হবার আগে আপনার সঙ্গে অনেকবার এই টেবিলে দেখা হয়েছে, প্রেসিডেন্ট হবার পরে প্রথম আপনি এসেছেন। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আপনাকে আরও একবার। দর্শক বুঝতেই পারছেন, যারা আমার অতিথি তাদের দেখে বোঝা যাচ্ছে যে কি ধরনের বিষয়াদি নিয়ে আমরা কথা বলবো। মিস্টার আহমদ, আপনাকে যদি শুরু করি যে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, বিশ্বব্যাংকের বিবেচনায় উচ্চ মধ্যম আয়ের দেশে যাবে, উন্নত আয়ের দেশে কোন সাল নাগাদ যাওয়া হবে সেগুলো প্রধানমন্ত্রী তার পরিকল্পনার কথাও বলেছেন, যদিও এগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে এই নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত বাংলাদেশ হলো। কাগজে কলমে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অনেক রকমের সাফল্য আছে, কিন্তু এই সাফল্য আসলে 16 কোটি মানুষ উপলব্ধি করতে পারে কিনা, তাদের জীবনযাত্রার মধ্যে এগুলোর ছোঁয়া আসলে প্রতিনিয়ত লাগছে কিনা, আপনার কাছে একটু শুনতে চাই। আর সবচেয়ে আগে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সব ব্যবসায়ীরা, পলিটিশিয়ানসরা সবাই মিলে দেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সবাই একজন একজনকে ধন্যবাদ জানাতে পারি, সাবাস জানাতে পারি। এবং এই যে একটা স্টিগমা যে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রির মধ্যে একজন, এত আমরা ব্যবসায়ী রয়েছি, এত বড় বড় ইন্ডাস্ট্রিস্ট রয়েছে, এত ভালো ভালো ব্যাংকার এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট রয়েছে, আমরা কেন আর এলডিসি থাকবো? বহু বছর তো হয়ে গেল। সেই দিক দিয়ে যে আমরা একটা স্টেপ এগিয়ে নিম্ন মধ্যবর্তী একটা দেশ চলে আসছি, সেটা কিন্তু একটা আমাদের জন্য একটা সাফল্য। এবং ইট ইজ শোয়িং এন ইন্ডিকেশন যে যেখানে ইউরোপের মতো দেশ আগাতে পারছে না, যেখানে বহু বড় বড় দেশ আগাতে পারছে না, সেখানে কিন্তু আমরা এগিয়েই চলেছি এবং কন্টিনিউসলি আমাদের জিডিপি 6+ চলতেছে। এখন ইনশাআল্লাহ এবারে মনিটারি পলিসিতে যেভাবে আসছে, আমার ধারণা আগামীতে হয়তো আমরা আরও বেটার করতে পারবো। সেই জন্য আমি মনে করি যে এই নিম্ন মধ্যবর্তী আয়ে যে যাওয়ার যে একটা আছে, এখানে সমালোচনা কিছু হবেই, কারণ লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা যেসব ফ্যাসিলিটিসগুলো পেতাম সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। এবং যদি আমরা 2021 সালের আগে অ্যাকচুয়ালি যদি মিডল ইনকাম গ্রুপে চলে যেতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে ওই ফাইটিং অ্যাবিলিটি আমাদের মধ্যে তৈরি করতে হবে। যার জন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, শিল্প করি, বা আমরা যেসব ফাইন্যান্সিয়ালের কাজ করি সেগুলো এখন আমাদের ইন্টারন্যাশনাল মাত্রায় আসতে হবে। সেখানে আমাদেরকে আরও স্বচ্ছতা আসতে হবে। এবং এগুলো কিন্তু সাইন্স অফ থিংস দ্যাট উই শুড নর্মালি ডু। আমাদেরকে যদি বড় হতে হয় তাহলে আমাদেরকে এই স্বচ্ছতা আনতে হবে এবং এইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। এখন এই ছোঁয়াটা একদম নিচে পর্যন্ত যাচ্ছে কিনা আপনি দেখবেন। আমাদের কিন্তু মানুষ অতিরিক্ত ধনী হচ্ছে এবং তাদের তো গড় একটা হিসেব করে করা হচ্ছে, তাতে করে এটা হলো সিম্পল ফর্মুলা যে একটা গড় তো করতেই হবে। আপনাকে দেখতে হবে যে ঠিক আছে, এইটাও আমরা এগ্রি করি যে যারা রিচ তারা হয়তো একটা বেশি রিচ হয়েছে, যারা পুয়ার তারা হয়তো আরো পুয়ার হয়েছে। বাট আপনি ওভারঅল দেখেন, হ্যাজ দেয়ার বিন ডেভেলপমেন্ট অল ওভার বাংলাদেশ? ইয়েস, টু সাম এক্সটেন্ট, বেশি ইন সাম এরিয়া, লেস ইন সাম এরিয়া, কিন্তু ওভারঅল আমাদের দেশের রাস্তাঘাট বলেন, ব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, কাজ কিন্তু হচ্ছে। এবং কদিন আগেও আমি এই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা আপনি বলছেন, সেটি আপনি একজন ব্যবসায়ী, শিল্পপতি বা ব্যবসায়ীদের নেতা হিসেবে, এখন সর্বোচ্চ ট্রেড বোর্ডের নেতা হিসেবে আপনি সন্তোষ প্রকাশ করে বলছেন না? আমি যেটা বলতে চাচ্ছি যে ইনফ্রাস্ট্রাকচার আগের থেকে চলছে, ইট ইজ প্রোগ্রেসিং। এখন আপনার যদি ইনফ্রাস্ট্রাকচারে বিদেশি ইনভেস্টমেন্ট না আসে, যদি আরো বড় বড় ইনভেস্টমেন্ট আমরা না করতে পারি, তাহলে এটার গতিটা আরো ত্বরান্বিত হবে না। আমাদের এখানে দরকার এখন বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্টস। এবং সেটার জন্য যেসব দেশের টাকা পড়ে আছে, ব্যবহার করতে পারছে না, যেমন ইউরোপ কিংবা জাপান কিংবা অন্য দেশ, তাদেরকে এখন আমাদের এখানে এইসব ঢুকাতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ইটসেলফ ইজ এ বিজনেস, এবং এইটাই কিন্তু আমাদেরকে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে। এবং আজকে যেটা আপনি বললেন যে একদম নিম্ন স্তরে যারা আছে তারা কি কিছু বেনিফিট পাচ্ছে? ইয়েস, আপনি দেখবেন এখন গ্রামে গঞ্জের ওদের ফল মল, মাছ টাছ সব কিছু চলে আসছে, শহরে আসতে পারছে, আগের মতো আর ওখানে পৌঁছতেছে না। তারপরে এই যে শহরে আসছে কিন্তু তারা আবার খেতে পারছে না,
যে কারণে পুষ্টিহীনতা নিয়ে বাংলাদেশে একটা বড় সমস্যা আছে। আমরা প্রায়শই দেখি যে পুষ্টির সমস্যা বাংলাদেশ এই অর্থে দূর করতে পারছে না, যে কারণে আমাদের বিশেষ করে গ্রামে যেসব মেয়েরা থাকে তাদের হাইট বাড়ছে না একটা সার্টেন লেভেলের পরে। না, দ্যাট ইজ ট্রু ইন সাম রেসপেক্ট, কিন্তু কথা হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের বিলো পভার্টি লাইন কি অবস্থা, এটা কিন্তু দেখবেন বিগত দিনের থেকে এখন কিন্তু অনেক বেটার পজিশনে আমরা। পভার্টি লাইনের কিন্তু নিচে নেমে গেছে, এগুলো কিন্তু অনেক নেমে যাচ্ছে। এবং আমরা কিন্তু অনেক দেশের থেকে, এমনকি পার্শ্ববর্তী ভারত থেকেও অনেক যে প্যারামিটার যেটা আমরা কিন্তু বেটার অফ আছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লোয়ার মিডল ইনকাম গ্রুপ হওয়াতে আমরা যেমন দেশ এগিয়ে যাচ্ছি সারা ওয়ার্ল্ডকে বলতে পারছি, অবশ্যই অবশ্যই আমরা যে বেনিফিটগুলো তৈরি হচ্ছে দেশে, এটা সবাইকে শেয়ার করতে হবে এবং শেয়ার আলটিমেটলি হবে যখন আমরা সবাই ট্যাক্স দিব। যারা বড় বড় ব্যবসা করে আজকে দেখবেন যে 16-17 কোটি লোকের মধ্যে মাত্র কয়েক লাখ লোক ট্যাক্স দেয়। মাত্র এই কটা লোক যদি ট্যাক্স দেয়, তাহলে আপনি কি করে ফ্লাইওভার বানাবেন, আর টানেল বানাবেন, আর রোড বানাবেন? কারণ এখন তো আর বিদেশি সাহায্য আগের মতো আর নাই। মনে করতে হবে, বুঝতে হবে যে আমরা এখন সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। সো উই হ্যাভ টু নাও থিঙ্ক এগেইন ডিফারেন্টলি। আমরা এখন দেশে আয় করব, আমরা আমাদের ট্যাক্স দিব, আমরা এগিয়ে নিয়ে যাব দেশকে। দ্যাট শুড বি আওয়ার মোটো। এই যে জিরো ট্যাক্স দিয়ে আমাদের ব্যবসা হয় না, এটা না ওটা না, এগুলো দিন পার হয়ে গেছে। আর স্বচ্ছতা চলে আসতে হবে। শুনবো আরো আপনার কথা মিস্টার আলী রেজা ইফতেখার, যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম। না, নিশ্চয়ই এটা একটা গুড নিউজ যে আমরা একটা লেভেল উপরে আসছি। তবে আমার কাছে মনে হয় এখানে আরেকটা জিনিস, যেহেতু আমাদের দেশে এখনো আমরা বলবো যে একটা দারিদ্রতার একটা বড় অংশ আমাদের এখানে একটা কার্সে কাজ করে। ডেভেলপমেন্টটা যখন হয় তখন ইমিডিয়েটলি গরিব মানুষের কাছে জিনিসটা খুব দ্রুত পৌঁছে না। দ্রুত কোনটা পৌঁছে জানেন? যদি আপনি ইনফ্লেশন কন্টেন করতে পারেন, তাহলে হয় কি আমাদের জন্য এটা খুব একটা বড় ইফেক্ট হয় না, অল্প অল্প ইনফ্লেশন কমলে বা বাড়লে। কিন্তু যারা গরিব মানুষ তাদের কাছে ডাইরেক্ট ইম্প্যাক্টটা যায়, তাদের কিন্তু আপনার ক্রয় ক্ষমতাটা অটোমেটিক বেড়ে যায় ইন আদার ওয়েজ। সো এখানে আমার মনে হয় দুইটা হওয়া উচিত। একটা হচ্ছে যে জিডিপি গ্রোথটাও যেরকম আমাদের বাড়ানো উচিত। এবার ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসিটা যেটা ডিক্লেয়ার হলো পরশু দিন, সেখানে একটা এস্টিমেট করা হয়েছে, প্রজেকশন করা হয়েছে যে প্রবাবলি উই মাইট রিচ 7%, যদিও আমরা মনে করি 6.8 থেকে 7-এর মধ্যে এটা করা সম্ভব। কারণ গভর্নমেন্টের যে সমস্ত মেগা প্রজেক্ট আছে, প্রায় 12-13টা গভর্নমেন্টের মেগা প্রজেক্ট আছে, সেগুলো যদি টাইমলি যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আমার মনে হয় জিডিপি গ্রোথ সম্ভব। কিন্তু এর পাশাপাশি ইনফ্লেশন একটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের কারণে। এটা আমি আরেকটা কারণ হচ্ছে, দেখেন যদি ইনফ্লেশন আমরা যদি কন্টেন করতে পারি, এখন কিন্তু একটা ট্রেন্ড আছে, ইনফ্লেশন ইজ গোয়িং ডাউন। গত এক বছর থেকে কিন্তু ইনফ্লেশন কিন্তু স্টেপ বাই স্টেপ একটু একটু করে কমে আসছে। ইটস এ ভেরি গুড সাইন। বাট আমার মনে হয় জিনিসটাকে আরও বেশি কমানো নিয়ে আসা উচিত। ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে মতুব ভাই যে কথাটা বললেন যে হ্যাঁ, আমরা কোনো কোনো জায়গায় একটা সত্যি কথা, আমরা ভিজিবল অনেক ইনফ্রাস্ট্রাকচার দেখেছি, বাট সেটা মেইনলি শহর কেন্দ্রিক। ফ্লাইওভার বেসিক্যালি ঢাকা এবং চিটাগাং হচ্ছে। আমার যেটা মনে হয় যে কমিউনিকেশন, যেটা স্পেশালি বাংলাদেশের আপনার ধরেন রাস্তাঘাটের কমিউনিকেশনের কোয়ালিটি আর অনেক বেশি ইমপ্রুভ হওয়া উচিত। আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। এটা কক্সবাজার আমাদের সবচেয়ে বড় একটা সমুদ্র বন্দর, আমরা এটাকে অনেক গর্ব করি যে লংগেস্ট আনব্রোকেন সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বাট দ্যার ইজ নো ট্রেন কানেকশন ফ্রম চিটাগং টু কক্সবাজার, ফ্লাইট ফ্রম চিটাগং টু কক্সবাজার। সো আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে এই কানেক্টিভিটিগুলি কিন্তু গভর্নমেন্টের খুব বড় একটা প্রজেক্ট না, কিন্তু এই ছোট ছোট কানেক্টিভিটি করলে কিন্তু মানুষের কিন্তু এই যে ডোমেস্টিক যে ট্যুরিজম, এটা বাংলাদেশে 5 বছরে কিন্তু প্রায় 5-6 গুণ বেড়েছে। এটা আরও বাড়ানো সম্ভব। আরেকটা হচ্ছে যে আপনার যখনই আপনি আস্তে আস্তে উপর দিকে উঠবেন, আপনার পিয়ার গ্রুপ কিন্তু চেঞ্জ হবে। মানে এখন আমি মনে করেন নিম্ন মধ্য আয়ের একটা দেশ, আমি কিন্তু এখন আমাকে আর কম্পেয়ার করবো না নিম্ন আয়ের একটা দেশের সাথে। আমি যখন কম্পেয়ার করা শুরু করব যে আমার সাথে যারা নিম্ন মধ্যম আয়ের দেশগুলি আছে তাদের প্যারামিটার কি হবে, আমি কিন্তু কখনো কম্পেয়ার করব না জাপানের ইনফ্লেশন কত, আমেরিকার ইনফ্লেশন কত। সো আমরা যখন কোনো কিছু বলি যে একটা দেশের ওই দেশে কি হচ্ছে, আমার মনে হয় আমাদের পিয়ার গ্রুপ নিয়ে অ্যানালাইসিস করলে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো যে আমাদের সমসাময়িক দেশগুলির অবস্থার সাথে আমাদের অবস্থা কি। যেমন চিটাগং কক্সবাজার ট্রেন ব্যাপার, এটা কিন্তু অলরেডি সরকারের দেখলাম লিস্টের মধ্যে চলে আসছে এবং ইটস গোইং টু হ্যাপেন ভেরি সুন। ঢাকা চিটাগং, ঢাকা ময়মনসিংহ, এগুলো নিয়ে আমরা রোড নিয়ে কথা বলতে পারি। রোড তো এখন সমস্যা হচ্ছে কি, বা সামগ্রিকভাবে যদি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, আমরা যে এক্সপেকটেশন
যে রোডটা দেরি হচ্ছে কেন। আমি যেমন ঢাকা চিটাগাংয়ে এই অনেক দিন হয়ে গেল ঢাকা চিটাগাংটা হচ্ছে না, ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখা গেল যে অনেক পোর্শন কিন্তু হয়ে গেছে, কয়েকটা পোর্শনে লিটিগেশন হয়। আমাদের দেশে হয় কি, আনলাইক চায়না যে একটা লম্বা লাইন টেনে দিব, যা সব ভেঙে ফেলো এখান দিয়ে, এখন 100 কিলোমিটার লম্বা না, ইটস এ ডেমোক্রেটিক নেশন, সো উই হ্যাভ টু ফলো অ্যান্ড টেক নোটিস অফ অল দি প্রবলেম দ্যাট কামস ইন ফ্রন্ট, তারপরে এগিয়ে যেতে হয়। এবং আমি ধন্যবাদ জানাই এইটাই যে সরকার কিন্তু দমে নাই, দে হ্যাভ অলওয়েজ ট্রাই টু গো গো গো। ওয়ার্ল্ড ব্যাংক দিবে না পদ্মের ব্রিজের টাকা, ঠিক আছে নিজেরাই বানাবো, এই যে একটা সাহস, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ফর আওয়ার গ্রোথ। নিজেরা বানাচ্ছে সেটি নিশ্চয়ই অত্যন্ত গর্বের বিষয়, কিন্তু এটির যে ব্যয় যেটি বাড়ছে, ক্রমাগত বেড়েই চলেছে ব্যয়, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই টাকা দিয়ে আরো অনেক কিছু করে, মানে কিসের বিনিময়ে আসলে এটি করছি। আমার কাছে মনে হয় এরকম ভেরি সিম্পল, আমরা বুঝতে হবে জিনিসটা। প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা ইনফ্রাস্ট্রাকচার চাই কি চাই না, এবং এই পদ্মা ব্রিজ চাই কি চাই না নিশ্চয়ই এটা নিয়ে অনেক সমীক্ষা হয়েছে, এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা প্রুভ করে দেখেছে যে এটা আমাদের হলে দেশের উন্নতি হবে। এখন কার টাকা দিয়ে বানাবেন? নর্মালি এইসব বড় বড় জিনিস ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসির চিপ মানি দিয়ে করা হয়। সেটা যখন ওয়ার্ল্ড ব্যাংক দিল না, তখন কিন্তু সরকার ট্রাই করেছিল যে আচ্ছা অন্য কোথার থেকে নেওয়া যায় কিনা, মালয়েশিয়া ছিল, অন্যরা ছিল, অফার টফার করেছিল, কিন্তু তারা চিপ মানি দিচ্ছিল না। তারা এমন করছিল যে আলটিমেটলি নিজেদের যে লস হচ্ছে তার চেয়ে আরো অনেক বেশি হয়তো আমাদের খরচা হয়ে যেত। তখন দে হ্যাভ ডিসাইডেড ঠিক আছে আমরা কেন নিজেরা পারবো না, লেট আস ট্রাই, এবং দে হ্যাড স্টার্টেড দ্য ওয়ার্ক। কদিন আগে আমি টুঙ্গিপাড়ায় গেছিলাম হেলিকপ্টারে, তখন ওখান দিয়ে গেছিলাম, তো গিয়ে দেখি দুই সাইডে কিন্তু অনেক রাস্তা অনেকখানি হয়ে আসছে, এখন তারা মেইন লাইনের দিকে চলে আসবে। তো যেটা হয়তো আমরা স্বপ্ন চিন্তা করিনি যে আমরা এটা করতে পারবো, এটা তো উই আর অ্যাটেম্পটিং দ্যাট, দ্যাট ইজ দি ম্যাচুরিটি অফ বাংলাদেশ এখন, যে আমরা কিন্তু মেগা প্রজেক্ট আমরা নিজেদের ফাইন্যান্সে করতে যাই। এমনকি যেমন ব্যাপেক্স যে ড্রিলিং করছে, যেটা সারাক্ষণ বিদেশিরা করতে, এখন ব্যাপেক্স নিজে ড্রিলিং করছে, হয়তো আমাদের একটু স্লো হচ্ছে, কিংবা হয়তো আমরা অত এফিসিয়েন্সি এখনো পাইনি, বাট দিস ইজ হাউ ইউ স্টার্ট। এবং আমি মনে করি যে ইনফ্লেশনের ব্যাপার যেটা ইফতেখার ভাই বললেন ইজ দ্য কারেক্ট। ইনফ্লেশন যত নামবে তত বেশি আমাদের গরিব লোকরা কিন্তু উপকৃত হবে। এখন ইনফ্লেশনটা নামছে, এবং নামার মেইন একটা কারণ আমি বুঝি, সেটা হলো যে আমাদের যে বিরাট একটা খরচা হতো ডিজেল খরচার জন্য, সেই ডিজেল কিন্তু বিদেশে দামটা অনেক কমে গেছিল, সেই কমাতে আমার একটা উইন্ডফল গেইন এসে গেছে আমাদের। যদিও আমাদের প্রাইসিং এর কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু একটা উইন্ডফল গেইন এসে সরকার একটু স্বস্তি পেয়েছে। এখন যেটা আমরা মনে করি যে এই ইনফ্লেশনটা আরো কিছু নামাতে হবে, আবার এত নামাতে হবে না যে ডিফ্লেশন হয়ে যায়। সেই জন্য আমি এক্সপেক্ট করি 5.5 থেকে 6 পর্যন্ত এটার মধ্যে রাখে, তাহলে আমরা ব্যাংকের সুদের হারও 8.5-9 মধ্যে রাখতে পারবো। তখন কিন্তু আমরা মোটামুটি একটা রিজনাল একটা যে প্লেইং গ্রাউন্ড আছে অন ফাইন্যান্সিয়াল কস্ট, সেটার আমরা আশেপাশে থাকতে পারবো। সো আমি ধন্যবাদ জানাই আপনাকে যে বাংলাদেশের এই যে সিচুয়েশনটা আছে আজকে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সিচুয়েশন এবং আমাদের গরিবদের যে কি অবস্থা, এটা নিয়ে যে আপনারা তুলে ধরছেন দেশবাসীর কাছে, এটা ইম্পর্টেন্ট। কারণ কোনো দেশই 1 সেকেন্ডে বড় হয় না। এই কয়েকদিন আগে আমি কেনিয়া থেকে আসলাম, এবং সেইখানে ট্রাফিক জ্যাম যে আমরা ঢাকায় দিকে আমরা তো গালে হাত দিয়ে বসতে কি অবস্থা, আর কেনিয়াতে নাইরোবিতে আমি এক জায়গায় 2.5 ঘন্টা বসছিলাম, গাড়ি নড়েও না চড়েও না। তো খালি যে আমাদের দেশের সমস্যা তা না, সেই জন্য আমি বলি যে উই হ্যাভ টু হ্যাভ দ্যাট পেশেন্স অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ পিপল লাইক আমাদের আজকে ইফতেখার ভাই। somebody is thinking about the banking, somebody thinking of future of বাংলাদেশ, কি করে আমরা বিদেশি টাকা আনতে পারি, কি করে আমরা দেশের গ্রোথের সাথে ইনভলভ হতে পারি, দিস ইজ হোয়াট উই নিড। এবং ব্যবসায়ীরাও কিন্তু এখন মোরালেস কিন্তু মেগা চিন্তা করছে, এখন কিন্তু আগের মতো আর ওই অল্প অল্প না। এবং আমি এখন দেখি জায়গায় আমাদের গাড়ি কিন্তু ট্রাক বাস কিন্তু 10টা, এখন তারা অর্ডার দেয় 100টা। এই যে চেঞ্জ, এটা চেঞ্জ আমাদের থিঙ্কিং প্রসেসটা কিন্তু বড় হয়ে গেছে, এবং দ্যাট ইজ দ্য সাইন অফ গ্রোথ। আমাদেরকে এটা ধরে রাখতে হবে, এবং এটা ধরে রাখতে পারি আমরা আর 2, 3, 4, 5 বছর, তাহলে কিন্তু আমরা ভেরি ফাস্ট আমরা ওই মিস্টার ইফতেখার, আপনি যে জায়গায় বসে আছেন, যে দায়িত্ব পালন করছেন, সেখান থেকে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের চেহারাটা বোঝা ও একভাবে যায় সহজে। আপনি কি মনে করছেন যে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, বা এই যে মিস্টার আহমেদ যেভাবে বলছেন
বাস্তবে আসলে ইনভেস্টমেন্টের কথা যদি আমি বলি, উনি উল্লেখ করেছেন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা এফডিআই, সেগুলোর কি অবস্থা? এফডিআইটার অবস্থা আমি খুব একটা ভালো না, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কেন ভালো না। কারণ বাংলাদেশে এখন ইন্টারন্যাশনালি রেটেড BB3, তার মানে স্টেবল আউটলুক, বোথ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। সেই ক্ষেত্রে ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু এফডিআইটা বাড়ার কথা। সো এটা যে কেন বাড়ছে না, এটার আসলে উত্তরটা আমরা একবার মধ্যভাষার সাথে বসছিলাম যে এটা আসলে মানে লজিক্যাল অ্যান্সার নাই। কারণ যখন একটা কান্ট্রি রেটেড হয় ইন্টারন্যাশনাল এজেন্সি দ্বারা, তখন কিন্তু একটা কান্ট্রির একটা ভয়েস থাকে যে আমার মিড টার্ম এবং লং টার্ম যে আউটলুক, ফিনান্সিয়াল বা ইকোনমিক আউটলুক, সেটা কিন্তু স্টেবল। সো এফডিআইটা খুব একটা বেশি বাড়েনি। ইনভেস্টমেন্টটা আমাদের এই বছরের, গত বছরে আপনি জানেন প্রথম 3-4 মাস কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন একটা স্থবিরতা ছিল। আমি স্থবিরতা বলবো, আমি বলবো অ্যাডভার্স ছিল। সেখান থেকে কিন্তু আমি ওটাকে বেঞ্চমার্ক ধরি তাহলে কিছুটা হয়েছে, কিন্তু আমি ওটাকে বেঞ্চমার্ক ধরতে চাই না, বিকজ ওটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন এবং ওই 3-4 মাস কোনো কর্মকাণ্ডই হয়নি, বরং আমি বলবো কর্মকাণ্ড আমরা পিছিয়ে গেছি। সেই তুলনায় ইনভেস্টমেন্ট যতক্ষণই আমরা আশা করেছিলাম আমরা সেই লেভেলে এখনো পৌঁছতে পারিনি। যদিও ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ আমাদের রিপোর্ট অনুযায়ী ফরেন কারেন্সি লোকাল কারেন্সি মিলে প্রায় 15.5 থেকে 16%, বাট আমার মনে হয় এখানে আরও বেশি বাড়ানোর স্কোপ আছে। ইস্যুটা হয়ে গেছে কোথায়, সেটা হচ্ছে এখনও কিন্তু আমাদের এনার্জিটা আমি বলি একটা গ্রে এরিয়ার মধ্যে আছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে লাস্ট 5-6 বছর আমাদের ইনস্টল ক্যাপাসিটি এবং প্রোডাকশন ক্যাপাসিটি টু আমাদের ইলেকট্রিসিটি মোর লেস ডাবল। বাট এই ডাবলটা যতখানি হয়েছে তার থেকে প্রায় 4 গুণ আমার রিকোয়ারমেন্টও আছে। মানে সেটাও ক্রমাগত বাড়ছে আর কি। সেটাও বাড়ছে, বিকজ যে ইন্ডাস্ট্রিগুলি এখন পর্যন্ত গ্যাস বা ইলেকট্রিসিটি বা এনার্জি পায় নাই, সেইগুলিকে যদি আপনি এখন ক্যাটার করতে যান, তাহলে আমার এখন যে ইনস্টল ক্যাপাসিটি তার থেকে প্রায় 60-70% বাড়াতে হবে, এবং এখন আমার যে প্রোডাকশন তার থেকে প্রায় 60-70% বাড়াতে হবে। সেটা একদিনে সম্ভব না, যার ফলে কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং সাইডে আমি মনে করি একটা বিগ চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি একটু ছোট একটা ডাটা দিই, বাংলাদেশে কিন্তু জিডিপির ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কিন্তু হয় আমার বাংলাদেশে সার্ভিস, দেন ম্যানুফ্যাকচারিং, দেন এগ্রিকালচার। যদিও এগ্রিকালচারের আপনার কন্ট্রিবিউশন কম, কিন্তু ইনভলভমেন্ট বেশি, মানে আমার লোক সংখ্যার ইনভলভমেন্ট বেশি। ইন্ডিয়াতে কিন্তু নাম্বার 1 ইজ ম্যানুফ্যাকচারিং, সেকেন্ড ইজ সার্ভিস, থার্ড ইজ আপনার এগ্রিকালচার। বাট একই ফর্মুলা, এগ্রিকালচারের কন্ট্রিবিউশন আপনার কম কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন বেশি। বাংলাদেশে আমার মনে হয় এই মডেলটা একটু চেঞ্জ হওয়া উচিত। আমাদের যত কিছু আমরা করি না কেন, বাজেট বলেন বা যে সমস্ত পলিসি হয় না কেন, ইট শুড বি মেইনলি সাপোর্টিং দি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইন দিস কান্ট্রি। আমরা কিন্তু গত 6-7 বছর ধরে বহু আমরা ওই রোড শো করেছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, ভাই ইনভেস্টমেন্ট নিয়ে আসো। ভারতে তো অনেক লোক এখানে নিয়ে এসেছিলাম। এখন দেখা গেল গিয়ে যে 3টা মেইন প্রোডাক্ট আমাদের এখানে একটু শর্টফল থাকে, বা যেটা বলা হলো গ্রে এরিয়া, ল্যান্ড, পাওয়ার, গ্যাস। তাছাড়া কিন্তু আমাদের অল দি আদার প্যারামিটার্স আর পারফেক্ট। এমনকি এখন যদি আমরা পৃথিবীতে দেখি, 2টা দেশ কিন্তু এখন রিয়েলি গুড ফর ইনভেস্টমেন্টস, বাংলাদেশ আর শ্রীলঙ্কা। তার মধ্যে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে। এখন এই 3টা নিয়ে আমরা কিন্তু সরকারের সাথে অনেকবার বসেছি, এবং ল্যান্ডের ব্যাপারে সরকার কিন্তু অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। স্পেশাল ইকোনমিক জোন বা ইজেড যেটা হচ্ছে, একটা অথরিটি করে দেওয়া হয়েছে। 100টা প্রজেক্ট নেওয়া হয়েছে, তার মধ্যে 22টা ফার্স্ট ট্র্যাকে রয়েছে, এবং সেখান থেকে কিছু কিছু আমরা কান্ট্রি ওয়াইডও দেওয়া শুরু করেছি। এবং এই ইজেডগুলো প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট থাকতে পারে, প্রাইভেট ব্যাংকেও ইনভলভমেন্ট থাকতে পারে, এবং এটা নিয়ে 3টা প্রাইভেট সেক্টরে ইজেডও দেওয়া হয়েছে। এবং সরকারি ইজেডও আমরা ইচ্ছা করলে নিজেরাই ডেভেলপ করে আবার দিতে পারি। এখন গ্যাস নিয়ে আমরা যেটা আলাপ করেছি, আমাদের কিন্তু আসলে গ্যাস বেস কোনো শিল্প আমাদের করাটা ভুল হবে, এবং এটা সরকার ক্লিয়ারলি বলে দিচ্ছে। এমনকি আমরা তো এখন খুব বিপদে পড়ে গেছি, কারণ প্রায় 2-2.5 হাজার শিল্প আছে যারা ডিমান্ড নোট পেয়েছে। ডিমান্ড নোট পাওয়া মানে যে আমি তোমাকে গ্যাস দিব, তুমি ইনভেস্টমেন্ট করে ফেলবে। কাদের টাকা ইনভেস্টমেন্ট করে? ব্যাংকের টাকা ইনভেস্টমেন্ট করে, এবং সেই ইনভেস্টমেন্ট করার পরে অনেক ফ্যাক্টরি আছে 2 বছর 3 বছর বসে আছে, গ্যাসের জাস্ট কানেকশনটা দিতে পারছে না। এখন যদি না থাকে তো দেবে কোত্থেকে? কিন্তু যদি তোমার নাই থাকে, এখন যেমন আমাদের ক্লিয়ারলি বলছে ভাই 2 বছর পর থেকে আরো থাকবে না। সো ডু নট প্রপোজ এনিবডি গ্যাস বেসড ইন্ডাস্ট্রিজ। তো গ্যাসটা নিয়ে সরকারকে সিদ্ধান্ত করতে হবে, কারণ যে ইনভেস্টমেন্টগুলো হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে ইন
ইন দি এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, যারা তাদের ডিমান্ড নোট বেস করে তারা ইন্ডাস্ট্রিটা করেছে। এখন থাকলো পাওয়ার, এইখানে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি এবং আল্লাহ রহমতে যেভাবে দুটো কোল বেস পাওয়ার প্লান্টও আগামীতে আসছে, সব মিলিয়ে ঝুলিয়ে আমরা এক্সপেক্ট করছি যে সরকার থেকে আমরা বিদেশিদের মতো, বিদেশে যে কোনো দেশে গেলে আপনার সরকার কিন্তু পাওয়ার দিয়ে দেয়, পাওয়ার নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। এই একমাত্র বাংলাদেশেই আমার পাওয়ার আমি বানাবো, সেই পাওয়ারের জন্য খেয়াল করো, মেশিনের জন্য খেয়াল করো, ফ্যাক্টরির জন্য খেয়াল করো, এই ডবল চিন্তা আমাদের করতে হয়, সেখান থেকে বেরিয়ে আসবো। সমস্যা হচ্ছে পাওয়ার কোয়ালিটি। এখন পর্যন্ত আমাদেরকে সেইভাবে অ্যাসুরেন্স করা হচ্ছে না যে পাওয়ারটা 100% কোয়ালিটি, মানে যে ফ্লাকচুয়েট করে। এখন তো সব মেশিন ইলেকট্রনিক, কম্পিউটার বেসড, আপ ডাউন করলে সব কিছু জ্বলে যায়, কার্ড জ্বলে যায়, এটা জ্বলে যায়, আবার ঠিক করে। মেইন হচ্ছে পাওয়ারটাকে ঠিক স্টেবিলাইজ করতে হবে। আবার একদিকে দেখেন 13,500 মতো আমাদের ইনস্টল ক্যাপাসিটি অফ মেগাওয়াট অফ পাওয়ার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারছি 7.5 কেন? কারণ বাকিটা হচ্ছে নট ইকোনমিক্যাল। এখন যেহেতু ওগুলো অনেকগুলো ডিজেল বেস ছিল, ডিজেলের দাম ওয়ার্ল্ড ওয়াইড কমে গেছে, এখন সরকারের চিন্তা ভাবনা করা হচ্ছে ওই 5-5.5 যদি উনি নিজে নাও চালাতে চান বা যদি আইপিপিতেও থাকে, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তুমি ওই ডিজেল তুমি নিয়ে এসে এইটা পাওয়ারের জন্য তুমি সরাসরি ডিজেল ইম্পোর্ট করো, করে পাওয়ারের দামটা 7-8 টাকার মধ্যে নিয়ে আসো। যদি 8 টাকা 8.5 টাকায় যদি আমাদেরকে কিউ পাওয়ার দেয়, কোয়ালিটি পাওয়ার দেয়, তাহলে কিন্তু এই গ্যাসের উপরে আর আমরা থাকতে পারবো না, দরকারও লাগে না। পৃথিবীতে সবার কি গ্যাস আছে নাকি যে ইন্ডাস্ট্রি করে? এই একমাত্র আমরাই পাইপ দিয়ে ঘরে ঘরে গ্যাস দিয়েছি, বহু কম লোক আছে। মানে আমি তো এই ত্রিপুরাতে যা একটু দেখে আসলাম, তাছাড়া তো পাইপ দিয়ে আপনার ঘরে ঘরে ন্যাচারাল গ্যাস দিচ্ছে, আমি এটা কোথাও দেখি নাই। বিনিয়োগকারীদের মধ্যে এমনি অনিশ্চয়তা কাজ করে কিনা? মানে আমরা যেমনটা দেখি যে ব্যাংকিং খাত আমরা শুনি যে প্রচুর অলস মানি পড়ে আছে, আপনারা ঋণ দিতে পারছেন না, একসময় ঋণ চেয়ে পাওয়া যেত না, আর এখন পাওয়ার লোক খুঁজে পাচ্ছেন না। তো এটি কেন মনে হয়? দুটো ব্যাপার, একটা হচ্ছে যে অনিশ্চয়তা থেকে আমি যেটা বললাম, মতলবে যে কথাটা বলেছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। গ্যাসটা কেন নেওয়া হয় মতলবে, সেটা হচ্ছে গ্যাস ইজ এ চিপেস্ট সোর্স অফ এনার্জি, এই জন্য সবাই গ্যাস বেসে যায়। এখন মতলবে যে কথা বলেছেন যে গ্যাস বেস থেকে যদি আমরা সরে ডিজেল বেস অথবা আমরা যদি ইলেকট্রিসিটিতে যাই, তাহলে ডেফিনেটলি কস্ট বাড়বে। আমরা যে ইলেকট্রিসিটিটা এখন যেটা কনজিউম করছি সেটা কিন্তু মতলবে যে কথা বলেছেন সেটা কিন্তু এখন একটু এক্সপেন্সিভ। এইটাকে যদি নামাতে হয় তাহলে আমাদেরকে ওই যে লিকুইড গ্যাস যেটা যেটা করা সেটা, অথবা যদি প্রাইভেট সেক্টরে আপনি এমনভাবে কোনো মেকানিজম করতে পারেন যাদের কস্ট অফ প্রোডাকশন কমে। এইটাও আমি মনে করি সবচেয়ে বড় বাধা ইনভেস্টমেন্টের জন্য। কারণ আপনি ল্যান্ড অ্যাকোয়ার করলেন, ব্যাংক লোন স্যাংশন করলেন, ইকুইপমেন্ট আনলেন, বাট আপনি আপনার ফ্যাক্টরি চালাতে পারছেন না। এইটা দেখে অনেকেই কিন্তু এখন একটা জায়গায় স্থবির আছে যে ঠিক আছে, আমি আগে ফার্স্ট যদি যে কথা বলেছেন আগে, ফার্স্ট আমি এনশিওর করব আমার এনার্জি আছে কিনা, পাওয়ার আছে কিনা। যারা যারা ডিমান্ডের উপর বেস করে তারা ব্যাংক লোন ডিসবার্স করেছেন, এলসি খুলেছেন, তাদের মেশিনারি আসছে, তাদের ফ্যাক্টরি রেডি, তারা কিন্তু একটা খুব একটা ব্যাড শেপে আছে। এবং আমরা তার জন্য কিন্তু আমি বলবো যে কিছু অংশে আমরাও দায়ী। যে আমাদের উচিত ছিল যে গ্যাস কানেকশন শুধু ডিমান্ড নোট না, মানে গ্যাস কানেকশন দেওয়ার পরে লোন ডিসবার্স করে। কিন্তু এখানে ব্যাপার আছে একটা, আমি যদি আবার ওই পর্যন্ত ওয়েট করি তাহলে ওই প্রজেক্ট আবার ডিলে হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে টেক্সটাইল মেশিনগুলিতে এগুলি কিন্তু অনেক লম্বা সময় লাগে। এটা কিন্তু আরএমজির মতন আপনার জাস্ট সুইং মেশিন মতন না। এবং অনেক মেশিন কিন্তু আপনার এলসি যাওয়ার পরে ওদের মতন বানিয়ে আনতে হয়। সো এখানে একটা টাইম গ্যাপটাকে করার জন্য কিন্তু মতলব ভাই আমরা মাঝে মাঝে কিন্তু এলসিগুলি আমরা খুলেছি উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট বাই দিস টাইম মেশিনগুলি যখন বাংলাদেশে চলে আসবে বা যখন তার ফ্যাক্টরিতে ইনস্টল হবে, বাই দিস টাইম গ্যাস কানেকশনটা চলে আসবে। আনফর্চুনেটলি সেই জিনিসটা আমাদের সিনক্রোনাইজ হয়নি বলে এই সমস্যাটা দেখা দিয়েছে। ইনভেস্টমেন্টের একটা ব্যাপার হচ্ছে যে এই যে একটা আনসার্টেনিটি রিগার্ডিং পাওয়ার, আমার মনে হয় সবচেয়ে বড় আমি বলবো যে রিজন যে লোকজন একটু ওয়েট করছে যে আমার পাওয়ার ক্যাপাসিটি কিন্তু বাড়াতে হবে আমার, বিকজ আমার 7,500 মেগাওয়াট দিয়ে ইজ নট এনাফ, বিকজ আমার রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির জন্য রিকোয়ারমেন্ট অনেক বেশি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আপনার দেখেন সার্ভিস ইন্ডাস্ট্রি বাংলাদেশে কেন গ্রো করছে, এখানে তো পাওয়ার খুব একটা ব্যাপার নাই। ইটস অফিস বেসড, একটা অফিসে কতটুকু ইলেকট্রিসিটি লাগে, তার থেকে 100-200 গুণ বেশি লাগে একটা ইন্ডাস্ট্রিতে। যার ফলে দেখা যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথের যে পার্সেন্টেজ তার থেকে সার্ভিস ইজ মানে গ্রো করছে তার থেকে অনেক বেশি, বিকজ দে আর নট বেসড, দে আর নট ডিপেন্ডেন্ট অন দি ইলেকট্রিসিটি, গ্যাস অথবা ডিজেলে। সো এখানে একটা কিন্তু আমাদের ভারসাম্য একটা ব্যালেন্স করার জায়গা আছে। আর উনি আরেকটা কথা উনি বলেছেন যে ইনফ্লেশন যদি কমে তাহলে আমাদের ইন্টারেস্ট রেট,
আমি জানি মতলব ভাই এটা খুব একটা ফেভারিট সাবজেক্ট ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা আসলে ব্যাপার কি, এটা এমন একটা জিনিস, এটা আমি আপনি জোর করে বাড়াতেও পারবো না, জোর করে কমাতেও পারবো না। এটা ন্যাচারালি কিছু জিনিস ব্যালেন্স হয়ে যায়। ইনফ্লেশন আমি কেন বলেছি আমার বক্তব্যের প্রথম দিকে, কারণ ইনফ্লেশন যদি কম থাকে তাহলে কিন্তু মতলব ভাই আমার ডিপোজিট রেটটাও কিন্তু অটোমেটিক আমি কমাতে বাধ্য হব, এবং যখনই ডিপোজিট রেটটা আমি কমাবো আমার কিন্তু লেন্ডিং রেটটা কিন্তু আস্তে কমে আসবে। আপনি তো জেনে খুশি হবেন যে জাস্ট 9 মাসের মাথায় আমাদের ব্যাঙ্কগুলি কিন্তু অ্যাভারেজ স্প্রেড ছিল 5.21, সেটা কিন্তু এখন জুন মাসে হচ্ছে 4.83। তার মানে আপনি দেখেন অন অ্যান অ্যাভারেজ 50 বেসিস পয়েন্ট টোটাল ইন্ডাস্ট্রিতে যতগুলি ব্যাংকের যত লোন আছে তার মধ্যে কমেছে। তার মানে প্রায় কিন্তু আপনি বলতে পারেন 1000 কোটি টাকার মতন একটা বেনিফিটটা পেয়েছে। এখন আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে যে এই বেনিফিটটা কি ব্যবসায়ীরা নিচ্ছেন, নাকি ব্যবসায়ীরা এই বেনিফিটটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ছেড়ে দিচ্ছেন? এটা কিন্তু একটা বিরাট জিনিস দেখার কথা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি একটা কাস্টমারকে ইন্টারেস্ট কমায় নিয়ে আসি, এই বেনিফিটটা কি কাস্টমারকে পাস অন করছেন কিনা টু দি কনজিউমার, নাকি এই বেনিফিটটা উনি নিচ্ছেন? যদি দেখা যায় উনি নিচ্ছেন, তাহলে আমি তো একটা ব্যবসা করি, তাহলে আমার ব্যবসার স্প্রেডটা ছেড়ে দিয়ে আমি আরেকটা ব্যবসাকে আমি বেশি বাড়িয়ে দেবো, আমি এর মধ্যে লজিক পাই না। লজিক ওইটাই হতে পারে যদি যারা ভোক্তা তারা যদি বেনিফিট পায়, তাহলে এইটার ছাড়ার একটা আমি বলবো একটা ফিনান্সিয়াল এবং একটা মোরাল একটা লজিক আছে। আমরা যে রেটটা কমিয়েছি গত 1 বছরে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটে প্রায় 2.5 থেকে 3% রেট আমাদের কমেছে অন অ্যাভারেজ, যে একটা প্রোডাক্ট ছাড়া। সেই 3%-এর বেনিফিট কি আমরা কনজিউমার লেভেলে দেখতে পেরেছি? আমার যারা মতে নো। এখানে একটু বলি, এখানে ইফতিখার ভাই যেটা বলছেন হিজ 100% লজিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস দেখতে হবে। প্র্যাকটিক্যালি কি হচ্ছে, আজকে ব্যাংকের সুদের হার বেশি বলে অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারছে না এবং অনেকে ডিফল্টার হয়ে যাচ্ছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা কোনো পার্টিকুলার কাউকে কোনো অ্যাকিউজ করে না, কিন্তু আমরা যদি কতজন ইচ্ছে করে আর কতজন পরিস্থিতির শিকার হয়ে, না এটা পরিস্থিতির শিকার, এটা হলো ডিফল্টার যারা। না আই এগ্রি, এটা ওটা উনি আরো ভালো বলতে পারবে আমার থেকে, কারণ ডিফল্ট কালচার তো ওনারা ভালো বুঝবেন। আমি যেটা মনে করি, ব্যবসায়ীদেরকে কস্ট অফ মানি যত কমিয়ে দেব, তারা তাদের যে আউটপুটটা তাদের কম আসবে, তারা আলটিমেটলি দে ক্যান অফার ইট টু দি পাবলিক অ্যাট এ বেটার প্রাইস। আলটিমেটলি দেখবেন যে আমাদের যে ইকোনমি আছে, এখানে কম্পিটিশন ইকোনমি, দাম কমবেই যদি আমার কস্ট কমে যায়, কারণ আমাদের প্রফিটটা কিন্তু ওরকমই লিমিটেড আমরা থাকি, আমরা কিন্তু আহামরি প্রফিট নিয়ে থাকি না। যেমন একটা গার্মেন্টস বিক্রি হয় এখান থেকে $1, সেই গার্মেন্ট দেখবেন আমেরিকাতে বিক্রি হচ্ছে $6, হাত হচ্ছে 2টা ঘুরতেছে বা 3টা ঘুরতে, তার মানে কি এক একটা ঘূর্ণাতে ওরা প্রায় 100% লাভ করে নিচ্ছে, 50% লাভ করেছে। কই আমাদের এরকম নাই। আমরা যদি সব দিয়ে থুয়ে 5-7%, 10% পাই, আরে এ তো কত খুশি আমরা। হোয়াট আই এম ট্রাইং টু টেল, 10% আপনি খুশি, আমরা কিন্তু 4 নিয়ে চলে আসছি, 5 নিয়ে চলে আসছি এখন। তারপরে স্প্রেডে আসছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখন টাইম আসছে আমাদেরকে কম্পিটিটিভ হতে হবে রিজনালি, কারণ আমাদের মেইন এইম হচ্ছে এক্সপোর্ট লেড গ্রোথ, এবং এক্সপোর্ট লেড গ্রোথটা কিন্তু ডিপেন্ড করে অন দ্য কস্ট অফ মানি ইন দ্য ডোমেস্টিক মার্কেট। আমরা দেখেন জাপানে 1%, 2% ইন্টারেস্ট, সিঙ্গাপুরে 2%, 3%, তাদের মধ্যে স্প্রেড, ট্রেড, প্রফিট টফিট সব মিলিয়ে তো 3%। তো তারা কি করে পারে ব্যাংক চালাতে, আমরা পারি না কেন? তো আমি এত প্রশ্নে যাব না, আমি খালি বলতে চাচ্ছি যে আমরা রিজনালি উই শুড নট বি ইন এ অ্যাডভার্স সিচুয়েশন। কারণ আমাদের যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু বীর ব্যবসায়ী, যত ঝামেলা থাকুক, যত পলিটিক্যাল ভায়োলেন্স থাকুক, তারা কিন্তু এগিয়ে যায়। দেখেন গার্মেন্টসরা সকালবেলায় হরতাল চলছে, পেট্রোল পাম্পে রাত্রেবেলায় ট্রাক দিয়ে গুডসগুলো এক্সপোর্ট করে দিয়েছে। কোন দেশে করবে এটা? সরকারকেও দেখেন আগে পিছিয়ে পুলিশ দিয়ে দিয়েছে, যা বাবা তুমি নিয়ে যাও, সেফটিতে চলে যাও। এভরিবডি কোঅপারেটস টু মুভ ফরওয়ার্ড। এই ক্ষেত্রে যদি আমাদের একটা নৈতিক দায়িত্ব টু রিডিউস দ্য কস্ট এভরিওয়্যার, এবং সরকারেরও আমি রিকোয়েস্ট করবো যে আস্তে আস্তে যে ডিজেলের যে বেনিফিটটা, এটা পাস অন করতে হবে, পাস অন টু দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইউ ওয়ান্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর টু গ্রো, তো তাদেরকে কেন আপনি এনার্জি কস্ট হাই দিয়ে রাখছেন? এনার্জি কস্ট and financial cost, these are the two major costs.
এই যে যারা আজকে এনার্জি ছাড়া বসে আছে 2 বছর 3 বছর, ঘুরে গিয়ে দেখবেন তারা হয়তো যে টোটাল ইনভেস্টমেন্ট তারা তো কাছাকাছি সুদ এসে গেছে। হ্যাঁ, তো ব্যাংক কি করতে টাকা পাবে, আর সে বা টাকা দিবে, সে তো শুরুর আগেই মরে গেল। এইসব জায়গা থেকে বাঁচাতে হবে এবং টাইম হ্যাজ কাম ফর আস টু বি সিরিয়াস। বাঙালি বোল্ড, বাট এমন বোল্ড হওয়া উচিত না আমাদের যে সেটা আমরা ইনভেস্টমেন্ট করলাম, ব্যাংকের টাকা, আমার টাকা, সবই চলে গেল গোল্লায়। So this is my situation. I believe in success. না, I believe the Bengali people can succeed. নইলে যখন 2005-এ আমেরিকা MFN স্ট্যাটাস সরিয়ে দিল, সবাই তো ভাবছিল বোধহয় শেষ আমাদের গার্মেন্টসের ব্যবসা। কই, থামাতে পারছে? জিএসপি সরিয়ে দিল, থামাতে পারছে? রানা প্লাজার কত বড় সমস্যা, যে কোনো হোক মোকাবেলা তো করেছে। তারপরেও তো আমাদের এক্সপোর্ট গ্রোথ নামে নাই, এক্সপোর্ট গ্রোথ হয়েছে, হয়তো রেটটা কমছে কিন্তু গ্রোথ তো হয়েছে। তো দিস ইজ বাংলাদেশ। এবং আমি মনে করি টাইম হ্যাজ কাম ফর আস টু সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সার্ভিস সেক্টর অবশ্যই গ্রো করবে, কারণ পৃথিবীতে যদি দেখেন সার্ভিস সেক্টর ইজ অলওয়েজ অ্যাবাভ ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং দ্যাট ইজ দ্য বিউটি। কারণ আমাদের সার্ভিসের মধ্যে ট্যুরিজম ডেভেলপই করতে পারছি না আমরা ঠিক মতো ট্যুরিজমটা আগাচ্ছে না। উই মাস্ট ডেভেলপ ট্যুরিজম। দেখেন এখন কক্সবাজারটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করলো, সরকারও চিন্তা করছে ট্যুরিজমটা বাড়ানোর জন্য, এবং ট্যুরিজমের জন্য এই স্পেশাল জোন করছে, কিন্তু ট্যুরিজম জোন রাঙামাটিতে এখানে সরকার কিন্তু পরিকল্পনা নিয়েছে। বাট নাও ইট মাস্ট বি ডিসেমিনেটেড, এই ইনফরমেশনটা সারা ওয়ার্ল্ডকে দিতে হবে, তোমরা আসো এখানে ইনভেস্টমেন্ট করতে, টেক বাংলাদেশ ইজ অ্যাজ পার্টনার অ্যান্ড ডেভেলপ টুগেদার। এখন আমাদের টাইম কিন্তু এই আগামী 5-7 বছর ইজ আওয়ার টাইম টু গ্রো। এইখানে যদি আমরা মিস করে যাই এই বোর্ড, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। উই মাস্ট বি ইউনাইটেড ইন ইনভেস্টমেন্ট, এবং এভরিবডি, ব্যাংকাররা, ইনভেস্টাররা, আপনারা মিডিয়ারা, ইউ মাস্ট ব্র্যান্ড বাংলাদেশ এজ দ্য বেস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। এই আমরা সেপ্টেম্বরে লন্ডনে যাচ্ছি রোড শো করার জন্য, সেখানে একটা ব্যাংক স্পন্সর আছে, এবং আরো অনেকে আমরা যাচ্ছি, যেখানে বাংলাদেশকে আমরা পৃথিবীর কাছে তুলে ধরতে চাই যে আসো বাংলাদেশে। সেইখানে আমরা যদি পাওয়ারের সলিউশন না নিয়ে যাই, গ্যাসের সলিউশন না নিয়ে যাই, ল্যান্ডের সলিউশন না নিয়ে যাই, তাহলে কিন্তু সব গোল্লায় যাবে। না, মতলব ভাই যে কথা বলেছেন আমি ওনার সাথে এই পয়েন্টে এগ্রি করি, বাট উনি সিঙ্গাপুর এবং জাপানের উদাহরণ দিয়েছেন। আমি আপনাকে ছোট্ট একটা ডাটা দিই। বাংলাদেশে প্রায় 55,000 কোটি টাকা নন পারফর্মিং লোন। আমার আপনার কাছে একটা সবিনয় একটা প্রশ্ন, যে আপনারা যখন বিভিন্ন ফোরামে বসেন তখন আপনারা ব্যাংকারদেরকে বলেন আমাদের স্প্রেড বেশি, আমাদের ইন্টারেস্ট বেশি। এই 55,000 কোটি টাকার রিকভারির জন্য, বা এটাকে রিকভারি বাদ দেন, রিকভারি দায়িত্ব আমার, কারণ লোনটা আমি দিয়েছি, বা এটাকে হেল্প করার জন্য ক্যাটালিস্ট হিসাবে কি কোনো চেম্বার, কোনো ফেডারেশন কি এই পর্যন্ত এগিয়ে আসছে? 5,000 কোটি শুধু প্রাইভেট সেক্টর লোন না, প্রাইভেট এবং পুরো বাংলাদেশে অলমোস্ট 55,000 crore টাকা আপনার হচ্ছে নন পারফর্মিং লোন। আপনাদের প্রাইভেট সেক্টর কত? প্রাইভেট সেক্টর কম, বাট ম্যাক্সিমাম ন্যাশনাল ব্যাংকে ন্যাশনাল বেশি। হ্যাঁ, 10% হচ্ছে আমাদের বাংলাদেশের নন পারফর্মিং লোনের পার্সেন্টেজ। তাও আমি বলবো অ্যাকচুয়াল সেন্স হয়তো তার থেকে একটু বেশি হতেও পারে। এইটা কিন্তু অন্য কোনো দেশে, সিঙ্গাপুর এবং জাপান সম্ভব না। ইস্যুটা হচ্ছে যে এই লোডটা কিন্তু মতলব ভাই আপনি যখন বলেছেন যে প্র্যাকটিক্যালি দেখা উচিত, আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করছি, এই লোডটা কিন্তু ব্যাংকের উপর আসছে না। এখন আপনি বলতে পারেন ইফতেখার এটা দায়িত্ব তো আমাদের না, আমি আপনাকে ব্লেম করব না, কিন্তু এই প্রবলেমগুলি আমাদেরও আছে কিন্তু। সো এই লোডটা কিন্তু আমাদেরকে কাঁধে নিয়ে কিন্তু আমাদেরকে প্রাইসিং করতে হয়। তারপরও কিন্তু ব্যাংকগুলি আপনি এখন যে কোনো ব্যাংকে যান, কোনো ইন্ডাস্ট্রিয়াল লোন সর্বোচ্চ যদি হয় তাহলে 12%, সর্বনিম্ন 10.25 থেকে 10.5%। আমার ব্যাংকে কিন্তু 10.5% আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল লোন দিচ্ছি ওই রকম লেভেলে। ডিফল্ট কাজ যেটা বলেছেন জিলুজ, আপনি কথা বলছেন, দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে হ্যাঁ ব্যবসা করতে গিয়ে ডিফল্ট করেছে, এটা হতেই পারে। আপনি খুব ভালো করে জানেন, আমার থেকে ভালো করে জানেন যে বিজনেসে একটা রিস্ক নিতে হয়, সেখানে একটা কার্ভে কোনো সময় দেখা যায় ডিপ হচ্ছে। সেই ক্ষেত্রেগুলি প্রত্যেকটা ব্যাংক, বাংলার ব্যাংকের গাইডেন্সের ভিতরে থেকে আমরা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু আমরা হেল্প করেছি, 0 ডাউন পেমেন্টে আমরা লোন শিডিউল করেছি। কিন্তু মতলব এটাও সত্যি কথা, অনেক উইলফুল ডিফল্ট আছে, ইচ্ছা করে ব্যাংকের টাকা তারা দিচ্ছে না, ফান্ড ডাইভার্সন করেছে নন প্রোডাক্টিভ সেক্টরে, অথবা তাদের ডেফিনেশন প্রোডাক্টিভ, এই টাকাগুলি কিন্তু আমরা রিকভার করতে পারছি না। তেমন অভিযোগ আছে বাইরে নিয়ে গেছে টাকা। আমি বলেছি যে বিভিন্ন ভাবে তারা টাকাটাকে ব্যবসা থেকে সরিয়ে
একটা অন্য জায়গায় নিয়ে গেছে, যার ফলে ওইখান থেকে রিটার্ন কিন্তু এখন আসা সম্ভব না। এই লোন কিন্তু স্টাক আপ, এবং এগুলির ভবিষ্যৎ আমরা কিন্তু খুব অল্প সময়ে কোনো রিকভারি দেখতে পারছি না। যেগুলি মতলব ভাই, যেগুলি আপনার সত্যি ব্যবসা করতে আটকে গেছে, এরা কিন্তু জেনুইন বিজনেসম্যান, তারা কিন্তু ব্যাংকে এসে বলেছে, এবং তাদের কিন্তু আমরা সর্বক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে হেল্প করেছি, রিইস্যু করেছি, টাইম বাড়িয়ে দিয়েছি, ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আমরা ওয়েভ করে দিয়েছি, যে ঠিক আছে তা আপনারা প্রবলেম পড়েছেন। কিন্তু ইস্যুটা কিন্তু তাদেরকে নিয়ে, আমাদের না, আমাদের বড়ি তাদেরকে নিয়ে। আমাদের বড়ি হচ্ছে যে আমাদের একটা বিপুল অঙ্কের টাকা কিন্তু নন প্রোডাক্টিভ ক্ষেত্রে অলরেডি সাইফন্ড আউট। এই টাকা ফিরে পাওয়ার কিন্তু আমি সম্ভাবনা আমি কিন্তু কম দেখি, যার ফলে আমাদের এই এত বড় লোডটা কিন্তু নিতে হচ্ছে আমাদের ব্যাংকগুলিতে। এবং ইনভেস্টমেন্ট যেই হারে আমি প্রজেকশন করেছিলাম আমার বিজনেস মডেলে, সেই হারটা কিন্তু আমি এখন অ্যাচিভ করতে পারছি না। আমি বলবো না যে ইনভেস্টমেন্ট একদম জিরো, কিন্তু সেই রেটটা কিন্তু আমি কিন্তু যেতে পারছি না, যার ফলে কিন্তু আমাদের স্প্রেড বলেন বা আমাদের বিজনেসে কিন্তু একটা প্রচণ্ড একটা চাপ আমরা কিন্তু একটা ফিল করতে পারছি, যার ফলে কিন্তু আমাদেরকে এখন অন্য ব্যাংকগুলি আপনি দেখবেন আমরা কিন্তু এখন অনেক বেশি কস্ট কাটিং দিকে যাচ্ছি। আগে যে কাজগুলি আমরা করতে পারতাম খুব ইজিলি, সেই কাজগুলি আমরা করতে পারছি না। সো এটা কিন্তু আসলে ওয়ান অফ দ্য রিজন কিন্তু আমাদের এই যে লার্জ আমাদের নন পারফর্মিং লোনের যে ডেটটা। আমি তো এটা বলি আপনাকে, আই অ্যাকচুয়ালি ফিল সরি ফর দ্য ব্যাংকার্স। কারণ ৫-৫০,০০০ কোটি যদি আপনার নন পারফরমেন্স লোন থাকে, তো থাকে কি? জি, এখন লোন তো দেন আপনারা, জি, এবং লোন দেওয়ার আগে এই এত কাগজ আপনারা নেন, জি। কত কিছু সার্ভে করেন, ইন্সপেকশন করেন, অডিট করেন, কত কিছু করেন। তারপরে লোন ডিসবার্সমেন্টের সময় আপনাদের লোক যায়, ইন্সপেকশন করে, কত কিছু চেক ব্যালেন্স আছে। তারপরে যদি আপনাদের ডিফল্ট হয়, তাহলে সমস্যা হচ্ছে, আই এম নট ওয়ারিড অ্যাবাউট ইউর ডিফল্টস, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য নিউ এন্টারপ্রেনার্স যারা এখন ব্যবসায় নামবে। ওয়াই দে শুড কম্পেনসেট ফর এ রং ডিসিশন অর হোয়াট এভার ডিসিশন হ্যাজ বিন টেকেন ইন দ্য পাস্ট। তাদেরকে তো এটা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দিতে হবে জায়গা। জি। এবং এইটা যদি আপনি সারা জীবনই ভেবে চলতে, সারা জীবনই কি আমাদের নতুন এন্টারপ্রেনার এই একই জিনিস ফেস করবে? সো উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট এ সলিউশন, কারণ ইট ইজ নট দ্য রাইট সলিউশন যে আপনার একটা ডিফল্টের জন্য সারা দেশ একটা অসুস্থতা ভুগবে। আজকে আমার সারা দেশ যদি আমার রিজনাল কান্ট্রির সাথে যদি কস্ট অফ ফাইন্যান্সে যদি আমরা একটা উইক পয়েন্টে থাকি, তাহলে তো আমরা সবাই তো হেরে যাচ্ছি। তো কয়েকটা মুষ্টিমেয় লোকের জন্য দেশ কেন জিম্মি থাকবে? সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, আমি প্রথমেই বলি না, আই ফিল সরি ফর সাচ এ সিচুয়েশন, কারণ এটা হওয়া উচিত না। এত চেক অ্যান্ড ব্যালেন্সের পরেও মানুষ কিভাবে সাহস পায় করে নিতে? আর সাহস যদি পায় তা ধরা যায় না কেন? সেকেন্ডলি হচ্ছে, আসলে দেখেন যে আপনাদের স্প্রেডের মধ্যে এনপিএল রেশিওর জন্য আপনারা কত রাখেন। যদি ওটা সরে যায় সিস্টেম দেখেন, কিন্তু আপনি ইজিলি আপনি কিন্তু সিঙ্গেল ডিজিটে আসতে পারবেন। তো সেই জন্য আমি চাচ্ছি ফেডারেশন উইল স্ট্যান্ড বিসাইড ইউ, দ্য হোল বিজনেস কমিউনিটি উইল স্ট্যান্ড, বিকজ দেশের একটা নেশনের একটা ফিউচারের উপর নির্ভর করে। আপনার জন্য আজকে আমাদের নেশন যে লেভেলে গ্রোথ করবে সেটা করতে পারছি না। ওয়াই? সো মাই রিকোয়েস্ট টু ইউ দ্যাট লেট আস মিট টুগেদার, লেট আস সিট টুগেদার, আমরা ব্যাংকিংরা বসে আমরা এই এনপিএলটা কি করা যায়। যদি দেখা যায় যে সরকার মাইট গিভ এ সলিউশন ফর দিস, এটাকে সলিউশন আনতে হবে। কারণ আপনার এই এনপিএল রেশিওর জন্য আপনারা যেমন সাফার করছেন, প্রত্যেকটা আপনি যে রিপোর্ট দেন তার মধ্যে আপনার সাফারিং করতে হবে। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে আপনি একটা উইক পয়েন্ট, এটা সবসময় একটা আতঙ্কের মধ্যে আপনার থাকতে হচ্ছে বিকজ অফ দিস অ্যাকাউন্টস। ওয়াই? ট্রু, ট্রু। ইট ইজ নট ইউর ফল্ট, মেবি সামবডি এলস। আমি এটা বলি, ফার্স্ট অফ অল ডিফল্ট তো ব্যাংক করছে, ডিফল্ট করছে বিজনেসম্যানরা। Exactly. তবে আমি এটা অস্বীকার করব না যে ব্যাংকারদের আরো বেশি প্রুডেন্ট হতে হবে। এটা আমি মনে করি এখানে আমাদের ইমপ্রুভমেন্টের একটা স্কোপ রয়ে গেছে। তবে যেই কথা আমাদের ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমরা কোনো সময় কোনো অর্গানাইজেশন থেকে, কোনো ফেডারেশন থেকে, কোনো চেম্বার থেকে, কোনো একটা বডি থেকে বিন্দু মাত্র কোনো সহায়তা এই পর্যন্ত আজকের ডেট পর্যন্ত আমরা পাইনি। অবশ্যই আপনি যে কথা আমরা চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম, আপনি চান, আমি গ্যারান্টি দিলাম, আমি থ্যাংক ইউ আপনাকে জানাচ্ছি। will be beside you and I'm beside the very total happy. banking community. আমি ভেরি হ্যাপি যে আপনার কথা শুনে আপনি আমাদেরকে এটা বলেছেন। আমরা অবশ্যই এবিবির পক্ষ থেকে আপনার সাথে আমরা অফিসিয়ালি এই ব্যাপারটা আলাপ করব। যদিও আইন অনুযায়ী আমি আপনাকে নাম ডিসক্লোজ করতে পারবো না, বিকজ দ্যার ইজ সাম কনফিডেন্সিয়াল। কিন্তু আপনি একটা নতুন একটা দায়িত্ব নিয়েছেন এবং আপনার মধ্যে ডাইনামিক লোক যদি এখানে হেল্প করে, আমার এখানে যদি আমি 10%ও কমাতে পারি, আজকে যদি মনে করেন 10%, 5% কমাতে পারি, তাহলে কিন্তু প্রচুর টাকা কিন্তু
আমার কাছে ব্যাক করবে। তবে এটা সত্যি কথা, এই এত বড় ধাক্কা খাওয়ার পরে অবশ্যই আমরা একটু শেখে আছি, অস্বীকার করবো না। কিন্তু তাই বলে কিন্তু আমাদেরও কিন্তু গ্রোথ যে একদম কম তা কিন্তু না। আমাদের ডোমেস্টিক ট্রেড গ্রোথ কিন্তু প্রায় ফরেন কারেন্সি ধরলে প্রায় 16% মতন কিন্তু আমাদের আছে, উইচ ইজ নট দ্যাট ব্যাড, বাট সাংঘাতিক কিছু না। ফরেন কারেন্সি লোন যেটা হচ্ছিল যে এটার একটা বেনিফিট কিন্তু আমরাই আপনাকে দিয়েছি, কোনো ব্যবসায়ী কিন্তু আমাদের এসে বলা নেই। আমরাই কিন্তু আইএফসি, ডিএজি, এফএমও, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা রেখে বলেছি যে একটা সুযোগ আছে কিন্তু, এবং বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে কিন্তু অনেক রিল্যাক্স আমাদেরকে পলিসিগুলি করে দিয়েছে, এবং এটা বেনিফিট কিন্তু অ্যাকচুয়ালি নিতে পারছেন। যদিও ম্যাক্সিমাম নিতে পারছে কারা, যারা নাকি এক্সপোর্ট করছে। ডোমেস্টিক মার্কেটে তাদের জন্য একটু রিস্ক আছে, বিকজ আপনার এখানে কারেন্সি ভোলাটিলিটির ব্যাপার আছে। সো এই ব্যাপারে কিন্তু আমাদের আমি আপনার জন্য একটা তথ্য আজকে নিয়ে এসেছি, কারণ আমি জানি আপনি আমাকে এই প্রশ্নটা করবেন। আমি আমার পোর্টফোলিওর 6টা অ্যাকাউন্টের একটা ম্যাথমেটিক্স করেছি, যে আমি যদি 1% ইন্টারেস্ট যদি রিডিউস করি, মনে করেন একটা অ্যাকাউন্টের যাদের অ্যাকাউন্ট মনে করেন 100 কোটি টাকার বেশি তাদের লোন, যদি আমি 1% ইন্টারেস্ট লোড যদি আমি কমাই দিই, তাহলে কাস্টমার তার ফিনান্সিয়াল কস্ট কত পার্সেন্ট কমবে 0.10%। আপনি চাইলে এই পেপারটা আমি আজকে আপনি দিতে পারি। সুতরাং হোয়াট ডাজ ইট মিন? মিনস আপনার যে টোটাল ফিনান্সিয়াল কস্ট তার মাত্র 10 পয়সা আপনি কমাতে পারবেন যদি আমি 1% ইন্টারেস্ট কমিয়ে দিই। এটার মানে হচ্ছে দেয়ার আর আদার ফিনান্সিয়াল কস্ট যেখানে আছে, যেখানে আমি মনে করি যে ব্যবসায়ীদের আরও বেশি এফিসিয়েন্ট হওয়া উচিত। আপনি যদি আজকে প্রোডাক্টিভিটি চার্ট দেখেন, এসের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টিভ চার্ট ইজ নট ভেরি গুড। আমরা কিন্তু আমি বলবো যে লো টু মিডিয়াম সাইডে আছে। Why not we all try to improve the efficiency of our productivity? In that case, কিন্তু আপনি you'll be winner in two cases. One is that you're getting a lower interest rate plus your productivity will go up. যার ফলে হবে কি আপনি কিন্তু আপনার ফিনান্সিয়াল কস্টটা কিন্তু আপনি কভার আপ করতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি দিয়ে। এন্ড আপনি খুব ভালো করে জানেন there are also some miscellaneous cost যেটা নাকি আপনার সরাসরি দেখান না, সেই কস্টটা কিন্তু আপনাদেরকে একটু ব্যালেন্স করতে হবে। শুধুমাত্র ফিনান্সিয়াল কস্ট কিন্তু মানে ইন্টারেস্ট রেট কিন্তু আপনাদের একমাত্র বাধা না। I totally agree with you. I mean, আছে interest cost is one of the costs, but the thing is, it's an indicator. আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা রিজিনালে যেটা, সেখানে আমাদেরকে কস্ট অফ ফাইন্যান্সটা ধরে রাখতে হবে। আর আই টোটালি এগ্রি উইথ ইউ। যেমন আমাদের মেশিনারির উপরে আমরা কি করে এই একই মেশিন চলবে, পাওয়ারটা কম খরচ করা যায়, এই যে একটা স্টাডি করে করা হয়, ঠিক সেরকম ভাবে আরো অন্য অন্য যেগুলো কাইজেন করা হয়, আরো উন্নত সিস্টেম আছে যেগুলো দিয়ে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো উইথ রিডিউসিং দ্য কস্ট। 100% আই এগ্রি উইথ ইউ। তাহলে আমরা আরো এফিসিয়েন্সি আসবো, কিন্তু সবাইকে সবার জায়গা থেকেই কস্ট কমাতে হবে। এবং আমি এজ এন এন্টারপ্রেনার অফকোর্স আমি চাবো আমার যে প্রোডাক্টটা এটা সবচেয়ে কমে আমি তৈরি করতে পারবো। সেরকম ভাবে আপনি নিজেই বললেন যে গ্যাস কেন চাচ্ছে, কারণ গ্যাসের দামটা সরকার এমনভাবে কম রেখেছে যে মানুষ ওইদিকে ধেয়ে চলে যাচ্ছে। আজকে গ্যাসের জন্য বিরাট লম্বা লাইন, আমার একটু পাওয়ার দাও পাওয়ার দাও। ওয়াই? ডিজেলের দাম কমে গেছে, ডিজেলটা যদি দাম একটু কমায় নিয়ে আসতো, গ্যাসটা দিয়ে অ্যাভারেজ করে দিত, তাহলে কিন্তু সবাই দেখতেন আর কিন্তু পাওয়ারের দিকে চলে যেত, এই কেউ গ্যাস করতো না। তবে একটা ভালো খবর দিই, ভালো খবরটা হচ্ছে যে সরকার কিন্তু যেই সব ইন্ডাস্ট্রি হয়ে গেছে বাট প্রসেসে গ্যাস লাগবে, প্রসেসে, নট ইন দ্য পাওয়ার সাইড, প্রসেসে কিন্তু দেভ অ্যালাউড। এবং অনেক শিল্পকে তার প্রসেসটার জন্য গ্যাস দিই। তার মানে বলছে ভাই তুমি পাওয়ার কিভাবে বানাবে আমি জানি না, তোমার ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমি গ্যাস দিচ্ছি, তুমি প্রসেসে নাও। পাওয়ারটা সরকার চেষ্টা করছে আমাদের বোঝানোর জন্য, এবং এটা কারেক্ট যে তুমি আমার পাওয়ার নিয়ে তোমার ইন্ডাস্ট্রি চালাও, এটা তো আমার জন্য ভালো। ওয়াই শুড আই ইনভেস্ট ইন এ জেনারেটর সেট উইচ কস্ট মিলিয়নস অফ ডলার্স? তারপর একটা জেনারেটর হবে না, সেটা মেনটেন করতে হবে, তার পার্টস লাগতে হবে, তার সেটা একটা ইটসেলফ আনাদার ইন্ডাস্ট্রি। বড় বড় শিল্পতে যদি এখন সেই 10 মেগা 20 মেগা লাগাতে হয়, সেই তাকে নিয়ে চিন্তা করবো না, আমার শিল্প চিন্তা করবো। সরকার কিন্তু ভালো সলিউশন দিয়েছে। এখন যেটা সরকার করতে হবে সেটা হলো এই পাওয়ারটা যাতে স্টেবল থাকে, এবং এই অফ অন আপ ডাউন হলো ইন্ডাস্ট্রি চলবে না। সেইখানে সরকার যদি আমাদেরকে কনফার্ম করতে পারে, আমি 100% শিওর ইন্ডাস্ট্রিয়াল ধাই করে উপর দিকে চলে যাবে। আরেকটা প্রশ্ন আমি আনতে চাচ্ছি, এই যে আমরা তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক কথা বললাম, আমাদের এখন ব্যাংকের রিজার্ভের পরিমাণ রেকর্ড পরিমাণ আমরা বলছি, তো এটি কি কতটা সুফল দিচ্ছে যে রিজার্ভ ব্যাংকে জমছে, বাড়ছে, থাকছে, এটি কি আসলে সেই অর্থে আর্থিক কোনো কল্যাণ বয়ে আনছে? আগে ব্যাংকে শুনে নি আপনি, তার আগে আমি আপনি একটা খুব সুন্দর কথা বলছেন যে যার যার জায়গায় থেকে যতটুকু ছাড় দেওয়া যায়। আমি কিন্তু একদম পরিষ্কার বলছি,
ব্যাংকার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু আমাদের প্রায় লেন্ডিং রেট অন অ্যান অ্যাভারেজ 3% কমেছে। সো আমরা কিন্তু কিছু ছাড় দিয়েছি এবং স্প্রেড কমেছে 50%। দ্যাটস কাম টু দ্য রিজার্ভ। উনি সিঙ্গেল ডিজিটে দেখতে চান, তো ওই জন্য এখনো হচ্ছে বলছেন রিজার্ভের কথা বল। রিজার্ভ আছে আসলে আমাদের $25.3 বিলিয়ন মতন আছে। এটার কতগুলি ইন্ডিকেটর, যখন একটা কান্ট্রিকে যখন দেখে, আমাদের কিন্তু সার কান্ট্রির ভিতরে উই আর দ্য সেকেন্ড, ইন্ডিয়ার পর কিন্তু আমাদের রিজার্ভ হাইয়েস্ট। যখন বাইরের ইনভেস্টর দেখে তখন রিজার্ভ ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যে এই দেশের রিজার্ভ কতখানি আছে, কতখানি তারা অ্যাবজর্ব করতে পারবে। তবে মতলুব ভাই একটা প্রোগ্রামে বলেছেন, আমি ওনার কথাটা যে আমি বলি সেটা হচ্ছে যে এই রিজার্ভকে আমাকে ইউজ করতে হবে। এই রিজার্ভকে আমি যদি ব্যবহার না করি তাহলে এই শুধুমাত্র সংখ্যা দিয়ে একটা বেনিফিট আপনি পাবেন রেটিংয়ের ব্যাপারে এবং একটা স্টেবিলিটির ব্যাপারে আছে, আমি অস্বীকার করব না। আমার মনে হয় রিজার্ভটা দেশের ইনফ্রাস্ট্রাকচারে এবং আপনার পাওয়ারে, যেটা এখন গ্যাস হোক, ইলেকট্রিসিটি হোক বা যাই হোক বা নিউক্লিয়ার পাওয়ার হোক, হোয়াট এভার ইট ইজ, এই টাকাটা এখানে আমার মনে হয় ব্যবহার করলে আমাদের খুব ত্বরিত একটা ডেভেলপমেন্ট হবে। শুধুমাত্র ব্যাংকের এই রিজার্ভটা রেখে সবাইকে দেখানোর থেকে রিজার্ভ থেকে কিছু টাকা গভর্নমেন্ট যদি বাজেটের মাধ্যমে এটাকে যে অ্যালোকেট করতে পারে আমার মনে হবে। তবে মতলুব ভাই এই ব্যাপারে আরো বেশি ভালো বলতে পারবেন। আমি যেটা মনে করি রিজার্ভ আমাদের দরকার আছে, কারণ আজকে তো আমাদের বাংলাদেশে সবাই জানে যে আগের থেকে বলতে আরে গরিব দেশ, কিছু নাই। আরে বাবা, সার কান্ট্রির মধ্যে সেকেন্ড হাইয়েস্ট রিজার্ভ, এটা বিরাট একটা কৃতিত্ব কিন্তু আমাদের। এবং থ্যাঙ্কস টু ডক্টর আতিউর এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাহেব এবং যারা রেমিটেন্স পাঠান, যারা রেমিটেন্স বিদেশ থেকে পাঠাচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিকজ দিস সামথিং উইচ ইজ আমাদের ফুটহোল্ডটা স্ট্রং করতে পেরেছে। এখন কথা হচ্ছে হোয়াট ডু উই ডু উইথ দ্য রিজার্ভ। আজকে দেখবেন রিজার্ভগুলো নিশ্চয়ই হয়তো কোনো ফরেন ব্যাংক ট্যাঙ্কে হয়তো 2-1% এর হয়তো রাখছে, এরা হয়তো নাও রাখতে পারে, ডোন্ট নো হোয়াট দে হ্যাভ ডান উইথ ইট। বাট দ্য থিং ইজ দে আর নট ইউটিলাইজিং ইট ইনটু সাম ইনভেস্টমেন্ট, যেটা ইফতেখার ভাই একটু আগে বললেন। নাও হোয়ার ডু উই ইনভেস্ট? এখন তারা যদি ওই লং টাইম ইনভেস্টমেন্ট দিয়ে দেয় তাহলে আমাদের রিজার্ভ থাকে না, ইট বিকামস এন ইনভেস্টমেন্ট, তখন তো আমাদের আবার রিজার্ভ নেমে যাচ্ছে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জানতে হবে হোয়াট ইজ দ্য লেভেল অফ রিজার্ভ উই শুড হ্যাভ। সরকারকে সিদ্ধান্তটা নিতে হবে। ইফ ইট ইজ 20 বিলিয়ন, তাহলে 5 বিলিয়ন আমরা খরচা করতে পারবো। সরকারকে ডিসাইড করতে হবে হোয়াট ইজ দেয়ার কমফোর্ট লেভেল। এবং আল্লাহ রহমতে উই হ্যাভ দ্যাট চান্স নাও। আগে তো আমরা বলতে পারতাম না, $5-7 বিলিয়ন নিয়ে থাকতাম, তখন তো আমার এই চয়েস ছিল না। নাও উই হ্যাভ দ্য চয়েস। এখন যদি আমরা ওখান থেকে $5-10 বিলিয়ন লাগাতে পারি ইনটু দ্য ডোমেস্টিক ইনভেস্টমেন্ট সামওয়্যার, অবশ্যই আমাদের গ্রোথ আরো ফাস্টার মুভ করবে। বাট এগেইন এটা করার আগে উইদাউট স্টাডি করা যাবে না। সরকারের চিন্তাধারা লাগবে, তাদের ভিশনটা কি, তাদের পলিসিটা কি। তারা কি এটা উঠতেই থাকবে 25 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 40 আমার টাকা থাকবো? নিশ্চয়ই একটা টাইম আসবে। তো ইউ হ্যাভ পুট এ রাইট পয়েন্ট যে এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু করতে হবে। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য পলিসি মাস্ট বি হোয়াট শুড বি আওয়ার রিজার্ভ লেভেল উইচ ইজ কমফোর্টেবল, দেন উই ক্যান কাম আপ। বহু ইন্ডাস্ট্রি রয়ে গেছে, টাকার জন্য হাহাকার করছে, আমরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ইউজ করাটা বেটার। খালি আমাদের কস্ট অফ ফান্ডের জন্য আমরা বড় ইনভেস্টমেন্ট যেতে পারি না। বড় বড় ইনভেস্টমেন্ট আপনি জানেন 4-5-6%-এর নিচে উপরের দিকে করতে গেলে এগুলো পোষায় না, প্লাস লং টার্ম। শেষের দিকে ক্যাপিটাল মার্কেটের সিনারিও কি দেখছেন আপনি? ক্যাপিটাল মার্কেট সিনারিওটা আসলে তেমন কিছু বলার নাই, বিকজ এটা কিছুদিন আগে একটু ইন্ডেক্স হাই হয়েছিল, ইন্ডেক্সটা আবার একটু পরে আমি বলবো যে আমি যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা একটা কারেকশন অনেক কিছু হয়ে একটা জায়গায় আমরা আসছি। আমার ব্যক্তিগত মত, আমি খুব একটা ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট না, আমি এখানে কোনো সিগনিফিকেন্ট কোনো গ্রোথ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড আমি দেখি না। আমি মনে করি যে এখানে কারেকশন হয়ে একটা স্টেবিলিটির পর্যায়ে আসছে, 4700, 4800, 4900, 4000 এর মধ্যে একটা ঘোরাফেরা করছে। এইটাই আমার মনে হয় অ্যাটলিস্ট কিছু বছর পর্যন্ত আমার মনে হয় এইভাবে থাকবে। আমি এখানে খুব একটা বেশি যে আবার কোনো রকম ক্রাশ হবে কিনা বা সাংঘাতিক কোনো গ্রোথ হবে কিনা আমি এটা মনে করি না। আমরা শেষ করবো, আর কিছু যোগ করবেন আপনি পুরো আলোচনা থেকে, যদি আপনি মনে করেন যে বলা দরকার বাদ পড়ে গেছে? না, মনে হয় উই হ্যাভ ডিসকাস মেনি থিংস। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি একটু বলি, যেখানে যে শেয়ার বাজারে এই আপ ডাউন হচ্ছে, এখানে প্রায় লাখ লাখ লোক কিন্তু এটার মধ্যে ইনগেজ ছিল। আমার একটা ফাইন্যান্স কোম্পানি ছিল, মার্চেন্ট ব্যাংকে ছিল, সেখানেও দেখতাম বাজারের মতো ভিড়। এখন একটা লোকও থাকে না, 2-1 লোক ঘোরাঘুরি করে। তার মানে কি, প্লেয়াররা কিন্তু এখন আর নাই।
কনফিডেন্স ইন দ্য এই মার্কেটের উপরে কিন্তু প্লেয়ারদের চলে গেছে। এখন শুধুমাত্র যারা অরিজিনাল আছে, যারা বুঝে ব্যবসাটা, তারা এটার মধ্যে আছে, কিন্তু এটা আমাদের কিন্তু ওই লং টার্মে ক্ষতি হচ্ছে। প্লেয়ার বলতে ওই যে যারা আমজনতা গিয়ে ঢুকে পড়েছিল তাদেরকে মিন করছে। সারা ওয়ার্ল্ডে কিন্তু সারা ওয়ার্ল্ডে আমজনতাই ইনভেস্টমেন্ট করে, সারা ওয়ার্ল্ডে। আমি দেখেছি আমার টাটার যে ওই সাধারণভাবে পারসেপশন যারা দেখছেন তাদের, যে যারা এই টাকাটা এক ধরনের ম্যানিপুলেশন করে বের করে নিয়ে গেছেন, তাদের যে ওই যে যারা ছোট ছোট ব্যবসা করেছে তাদেরকে একটা রং কনসেপ্ট দেওয়া হয়েছিল যে আজকে তুমি 1 টাকা লাগালে কালকে 2 টাকা হবে, রাইট? দ্যাট ওয়াজ দ্য রং থিং হুইচ হ্যাজ ক্রিয়েটেড দিস মেস। আজকে যদি আমরা বলি যেভাবে আপনি একটা ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, 5 বছর পরে এটা হয়তো একটা কিছু বেয়ার করবে, আপনাকে কিছু বেচবেন, এটা ইজ লাইক এ সেভিংস হুইচ ইউ ক্যান এনক্যাশ এনি টাইম ইউ ওয়ান্ট। ব্যাংকে যদি আমি ফিক্সড ডিপোজিট রাখি, আমার তো ওই দিন পর্যন্ত বসতে হচ্ছে, এখানে বসতে হচ্ছে না, আই ক্যান এনক্যাশ ইট। আজকে লাভ পেতে পারি, কম পেতে পারি। তো শেয়ার বাজারটাকে স্বচ্ছ করতে হবে, এটা এখনো সেই সব স্বচ্ছ না। কারণ শেয়ার ইনভেস্টমেন্টটা হয় মতলব এটা কোনো ফান্ডামেন্টাল উপর হয় না, এটা কিন্তু মানুষের কথার উপর হয়ে যায়। ইট ইজ দ্য হাই রিস্ক, দ্যাট ইজ দ্য প্রবলেম। সেই জন্য বললাম যে এইখানে যেগুলো আসলে অ্যালাউড না, এই যেটা আপনি বলে, ইট ইজ নট অ্যালাউড ইন দ্য নর্মাল স্টক মার্কেট। আপনি রুমার ছড়াতে পারবেন না, আপনি এটা করতে পারবেন না, আপনি সেটা করতে। কিন্তু আমাদের এখানে আল্লাহর রহমতে যে কেন যে এইভাবে চলে আমি বুঝি না। রোড শো করা হয়েছে, সরকারিভাবে গাইড করা হয়েছে ইনভেস্ট করার জন্য, উৎসাহ দেখা হয়েছে। আমরা ইনভেস্টমেন্ট, আমরা চাচ্ছি ফরেন ইনভেস্টমেন্ট ইন শেয়ারস। কেন বলছি? বিকজ দেন ক্যাপিটাল মার্কেট বিকাম স্ট্রঙ্গার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনি রিয়েলি শেয়ার মার্কেট থ্রাইভিং দেখতে চান, ভাইব্রেশন দেখতে চান, তাহলে কিন্তু সাধারণ লোক আসতে হবে। এই যে লাখ লাখ লোক যারা টাকা হারিয়ে ফেলেছে, তারা কিন্তু এখনো যতই প্রণোদনা আমরা দিচ্ছি না কেন, তারা কিন্তু এখনো ফিরে আসতে পারছে না। অনেকে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছে। এগুলো বেশি আলাপ করার লাভ নাই, এটা পাস্ট কেস হয়ে গেছে, মানুষ ভুলেও গেছে, এটা তকদিরে লেখা ছিল বলে অনেকে মনে করে। এখন যেটা করতে হবে, এখন এদের স্বচ্ছতাটা আনতে হবে। এখন উই মাস্ট গিভ দ্য রাইট ডিরেকশন এন্ড স্লোলি বিল্ড আপ দিস পপুলেশন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। শালিতে দেখার এবং মিস্টার আব্দুল মাতলুব আহমদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন নিয়ে আমরা কথা বলছিলাম। অনেক অর্জন আছে, অগ্রগতি আছে, সমস্যাও আছে প্রচুর, সম্ভাবনাও আছে। এবং এই যে সমস্যা এবং সম্ভাবনার মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ সমস্যাকে সম্ভাবনায় নিয়ে যেতে হলে যেগুলো দরকার সেগুলো হচ্ছে সুচিন্তা, সুব্যবস্থাপনা এবং সুশাসন। সেটি যদি নিশ্চিত করা যায়, বাংলাদেশের কিন্তু অপার সম্ভাবনা, এটি সবাই বলছেন দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।